আপনারাই ফোন করেছিলেন তো? আসুন আসুন, এখানে বসুন। নমস্কার, আমি সুব্রত সেনগুপ্ত, আর ইনি আমার স্ত্রী কঙ্কনা। নমস্কার। ফোনে আপনার সাথেই তো কথা হয়েছিল, তাই না? কি একটা চিঠির ব্যাপারে বলছিলেন? আপনার উদ্দেশ্যে লেখা চিঠি, তবে পৌঁছে দিতে খানিকটা দেরি হয়ে গেল। আমার উদ্দেশ্যে লেখা চিঠি? কই দেখি। ততক্ষণ আপনারা বরং চা বা কফি। না না, ওসব নিয়ে আপনাকে ব্যস্ত হতে হবে না। এই নিন আপনার চিঠি। তোর ব্যস্ততাকে সম্মান জানিয়ে কোনো রকম পূর্ব ভূমিকা বা সম্বোধন ছাড়াই সংক্ষিপ্ত আকারে লিখছি। আঁকাবাঁকা লেখা দেখে হয়তো মনে হচ্ছে, কে এই অচেনা অজানা বেয়াদব তুই তোকারি করে চিঠি লিখছে। সত্যি বলতে কি, আজকাল আমি নিজেও নিজের লেখা ভালো করে পড়তে পারি না। লজ্জা শরমের মাথা খেয়ে বলা ভালো, এক প্রকার নিজের বিবেকের সম্পূর্ণ বিপরীতে গিয়ে অনেক কষ্ট করে এই চিঠি আমাকে লিখতে হয়েছে। কারণ ওই দুজন, তোর উল্টো দিকে বসে থাকা পত্রবাহক দুজন, ছেলেটি সুব্রত আর মেয়েটি কঙ্কনা। এখন চিনতে অসুবিধে হতে পারাটা স্বাভাবিক, তবে কখনো এই মেয়েটাই লুকিয়ে লুকিয়ে তোকে জামাইবাবু কমলালেবু বলে খ্যাপাতো। সুব্রত ওর স্বামী। বলতে পারিস ওদের দুটোর মন রাখতে আর মান ভাঙাতে এক প্রকার বাধ্য হয়েই এই স্বীকারোক্তি লিখছি। এতদিন বাদে জানি এখন এসব অর্থহীন, তবুও কোনো এক দুপুরে হঠাৎ এসে দেখা করে যখন জানালে তোদের বাড়িতে আমাকে মেনে নিচ্ছে না, কারণ আমি শীর্ণকায়, অপয়া, শ্যামলা, খাটো, তোর পাশে বেমানান, প্রাইমারি স্কুল শিক্ষকের কন্যা, ইত্যাদি ইত্যাদি অজস্র দোষের কথা সেদিন কিন্তু বললে বিশ্বাস করবি না, এতটুকুও দুঃখ পাইনি। কি যে এক ঘোরের মধ্যে ছিলাম জানি না। তুই ফিরে যাবার পর অনেক দেরিতে বুঝলাম, কালবৈশাখী ঝড় এসে আমার চোখের সামনে থেকে 8 বছরের পুরনো প্রেম শেকড় শুদ্ধ উপড়ে নিয়ে গিয়েছে। মনকে সান্ত্বনা দিলাম, এরকম পাগলামি গত 8 বছরে অন্তত 8000 বার করেছে। তারপর মেজাজ শান্ত হলে আবার ফিরেও এসেছে। তুই আর ফিরে এলি না। বরং তোর এক নতুন অভিনব প্রচেষ্টাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। যেদিন তোর দেওয়া জিনিসগুলো ফেরত চেয়ে পাঠালি, তোর মনে হয়েছে আগামী দিনের আমাদের দুজনের ব্যক্তিগত জীবন ধুয়ে মুছে দাগহীন রাখতে এটা খুব জরুরি। তখন রাগে, অভিমানে, অপমানে আমার সারা অঙ্গ জ্বলছে। সেদিন আমি কিন্তু নীরবে তোর আদেশগুলো পালন করে গিয়েছিলাম। তবে আজ স্বীকার করছি, রাগের বশেই হোক বা তোকে একটা যোগ্য শাস্তি দেওয়ার জন্যেই হোক, আমি কিন্তু সেদিন তোর অলক্ষ্যে তোর একটা প্রিয় জিনিস ইচ্ছে করে লুকিয়ে রেখেছিলাম। হেমভূষণ দত্তের লেখা মেঘের প্রাসাদ বইটা। তোর খুব পছন্দের বই ওটা, কিন্তু কি আশ্চর্য, তুই সেটাও বেমালুম ভুলে গেলি। আজ স্বীকার করছি, তখনই বুঝতে পেরেছিলাম তুই আর কোনো দিনই ফিরে আসবি না। হলো তাই। তোর জীবনে যখন শিশির ভেজা সকাল, ঠিক সেই সময় আমার আকাশে একের পর এক দুর্যোগ নেমে আসতে লাগলো। প্রায় হাত ধরাধরি করেই বাবা মা চির বিদায় নিলেন। দাদা বৌদি চাকরির সুবাদে অন্যত্র স্থায়ী হলো। আত্মীয় স্বজন দূরত্ব বাড়াতে লাগলো যখন সবাই জানতে পারল আমার জীবনে কেউ এসে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। প্রতিবেশীদের কারো চোখে করুণা, আবার কারো মুখে ঘেন্না। এসব দেখতে দেখতে সময় কেটে যেত।
তবে স্বীকার করতে দ্বিধা নেই যে আর্থিক অনটন, ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে আমার দিন কাটলেও রাতে আবারও আমি পুরনো পুঁটি হয়ে যেতাম। সে সময় তোর বইটা আমাকে খুব সাহায্য করত। দ্বিতীয় পৃষ্ঠায় জল জল করা তোর নামের ওপর হাত বোলালেই সব কষ্ট, সব দুঃখ এক নিমেষে গায়েব হয়ে যেত। আমার অবস্থার কথা জানার পর তুই নিশ্চয়ই আসবি, এই মিথ্যে বিশ্বাসটাকে সাথে নিয়ে চোখ বন্ধ করতাম। আমাকে সর্বাঙ্গে জড়িয়ে রাখা দুষ্টু কসাইটাকে বিষ প্রয়োগের মাধ্যমে শেষ করার প্রচেষ্টায় যখন আমি নিজেই জ্বলে পুড়ে মরছি, তখন জানি না কোথার থেকে কি করে খবর পেয়ে অনির্বাণ, সুজাতা, বিশ্ব আর মৌসুমীরা হঠাৎ একদিন দেখা করতে এসেছিল। ওদের কাছ থেকেই জানতে পারি তুই এখন প্রতিষ্ঠিত, বিবাহিত। পাত্রী তটিনী দেবনাথ, সেই মেয়েটা যাকে তুই আড়ালে দাঁড়কাক বলে খ্যাপাতি। মেয়েটা আমাদের 2 বছরের জুনিয়র ছিল, তাই না? শান্ত, সুশীলা, খুব ভালো মেয়েও। আরও জানতে পারলাম তোদের একটি ফুটফুটে মেয়েও হয়েছে। স্বীকার করছি, এ কথা শোনার পর আমার মন ভেঙে গেলেও পরে কিন্তু আমার সে ভুল ভাঙে। ভগবান যা করেন মঙ্গলের জন্যেই করেন। একবার ভেবে দেখ, সেদিনের পর যদি আমরা দুজন সব কিছু ভুলে আবারও সেই চেনা পথে এগিয়ে যেতাম, তাহলে সে কথা ভাবলেও ভয়ে বুক শিউরে ওঠে। আচ্ছা, এত সব শোনার জানার পরেও কিন্তু আমি চেনা অচেনা মুখগুলোর মধ্যে তোকেই মনে মনে খুঁজে বেড়াতাম। পাগল বুঝি একেই বলে। স্বীকার করছি, সব প্রেম পরিণয়ের 7 পাকের বাঁধনে নিজের সম্পূর্ণতা খুঁজে পায় না। কিন্তু এই মায়াবী মিথ্যে আশা, ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফিরে পাওয়ার মিথ্যে আশা, কি করে যে মানুষকে তিলে তিলে তাকে শেষ করে ফেলে। একদিন ঠিকই আমাদের দেখা হবে। আমার এই মিথ্যে বিশ্বাসটা প্রতিদিন উত্তক্ত করে। জানি এ অসম্ভব, এ কোনো দিনই আর হওয়ার নয়। মুক্তি লাভের প্রাক্কালে এসে তাই আক্ষেপ রয়েই গেল। শেষবারের মতো আর দেখা হলো কই। যাক সে কথা, ঠাট্টার ছলে চুরি করে নিজের কাছে রাখা বইটা ইদানিং আমার কাছে বোঝা হয়ে উঠেছে। বইটা ওদের হাতে ফেরত পাঠালাম। আমাকে ক্ষমা করে দিয়ে বইটা গ্রহণ করিস। এতে তোর রাগ না কমলেও পাপ স্খলনের মাধ্যমে আমার মুক্তি লাভের পথ প্রশস্ত করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। না রে বাবা না, কোনো করুণা, সহমর্মিতা বা অনুদান চাইছি না। পারলে আমাকে ক্ষমা করে মনে মনে কামনা করিস, আর যাতে আমাকে মানুষ হয়ে জন্মাতে না হয়, মেয়ে হয়ে তো কখনোই না। তোর অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এখন কোথায় আছে, মানে কেমন আছে? পুরোটা পড়লেই বুঝতে পারবেন। তুই এই চিঠি পাওয়ার অর্থ আমার চুপিসারে বিদায় নেওয়ার 1 বছর, কি সামান্য বেশি হয়ে হবে। আমার মতো এই চিঠিরও গঙ্গা প্রাপ্তি সুনিশ্চিত করতে এটাই ছিল ওদের দুজনের কাছে আমার বিশেষ অনুরোধ, এবং এই চিঠি লেখার ব্যাপারে প্রাথমিক শর্ত। এবার চিঠি পড়া শেষ হলে সেটাকে ওদের হাতেই ফেরত দিয়ে দিস। আর খুব ভালো থাকিস তোরা। ইতি, ক্ষমাপ্রার্থী পুটি। এই শুনছো, বলছি গ্যাসের সিলিন্ডারে কিছু ব্যবস্থা হলো? আজকের মধ্যেই কোনো ব্যবস্থা না হলে কিন্তু আগামীকাল থেকে হোম ডেলিভারি নিতে হবে। ওই বুঝি মেয়ে স্কুল থেকে ফিরলো। আচ্ছা, রাখছি। এই আপনার বই। আচ্ছা, আসছি তাহলে। ভালো থাকবেন। নমস্কার।